গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজ সকালে উঠে ব্রাশ করে ব্রেকফাস্ট সেরে তারপরে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রাস্তায়। ওই যে বলেছিলাম ইলেকট্রিক সাপ্লাইয়ে গিয়েছিলাম ত্রিমোহিনীতে, যেদিন আসার সময় মাথায় চোট পেয়েছিলাম। তো গ্রামের যে মিটার বক্সটা রয়েছে সেটা সারেন্ডার করার জন্য অ্যাপ্লিকেশন দিয়েছিলাম। আজকে সকাল 7টায় ইলেকট্রিক সাপ্লাই টেকনিশিয়ান কল করে জানিয়েছেন যে আজকে উনি মিটার বক্সটা আনতে গ্রামে যাবেন। তো আমাকে যেতেই হবে, সেই জন্যই যাওয়ার সময় প্রায় আধ ঘন্টার কাছাকাছি রাস্তার ধারে দাঁড়িয়ে থেকেও যখন একটাও বাসের দেখা মিলল না, তখন অগত্যা একটা টোটো করেই চলে গেলাম গ্রামে। দেখো পৌঁছেও গেছি। আসার পরে অনেকবার টেকনিশিয়ানকে কলও করেছিলাম। উনি যতবারই কল করেছি ততবারই বলছেন 15-20 মিনিট লাগবে। এই 15-20 মিনিট করতে করতে প্রায় 1.5 ঘন্টা হতে চললো, এখনও ওনার দেখা নেই। তো সেই জন্যই গ্রামে এই কাকুর বাড়ি বসে বসে কাকুর সাথে এই পায়রাটির হৃদ্যতাই উপভোগ করছি। কাকু পায়রাটিকে কি ভালোবাসে, তাই না? আর পায়রাটিও খুব কিউট, দেখো কি দারুণভাবে পোজ দিচ্ছে। আর কাকুর মেয়ে সেই সোনা, ও আমাকে বলল তুই একবার হাতে নিয়ে দেখ, ভালো লাগবে। আমি বললাম আমার বাপু অত সাহস নেই, আমি হাতে নিয়ে দেখতেই পারি, কিন্তু হাতে ওঠার পরে ও কি অ্যাক্টিভিটি দেখাবে সেটা দেখে আমিই তো অবাক হয়ে যাব। সেই জন্যই তোর হাত থেকেই দেখি, তোর হাতে বসে ও স্বচ্ছন্দ বোধ করবে, আর তোর হাত থেকে দেখে আমিও আনন্দ পাবো। দেখেছো পায়রাটি কি কিউট, ভীষণই কিউট। এরকম একটা পোষ্য বাড়িতে থাকলে আর কি চাই। কাকুর বাড়িতে আরও অনেক গৃহপালিত পশুর সাথে পায়রাও আছে, অনেকগুলো, কিন্তু এই পায়রাটির মতো এত বাধ্য পায়রা একটাও নেই। কাকুকেও পায়রাটিও ভালোবাসে, আর কাকুও পায়রাটিকে খুব ভালোবাসে। হাতে করে চাল নিয়ে পায়রাটিকে খাওয়ানোর চেষ্টা করছে, আর পায়রাটি মনে হয় পেট ভর্তি থাকার জন্য খেতে চাইছে না, মাঝে মাঝে আবার খাওয়ার ভানও করছে। আর যখনই কাকু বলছে কিরে স্নান করবি, এই স্নানের কথা শুনলেই পালিয়ে যাচ্ছে। তাহলে স্নান করতে শুধু বিড়াল নয়, পায়রাও ভয় পায়, এইটা জানা গেল। তো অবশেষে সেই ভদ্রলোক এলেন, সেই টেকনিশিয়ান মিটার বক্সটি ভালো করে চেক করে নিচ্ছেন যে এটি ঠিক আছে কিনা। চেক করে বললেন মিটার বক্সটি একদম ঠিক আছে। উনি মিটার বক্সটি নিয়ে চলে গেলেন। আর এতক্ষণ একটা অদ্ভুত ভ্যাপসা গরম লাগলেও এখন ওয়েদারটা বেশ ভালো লাগছে। রোদের তো দেখা নেই বললেই চলে, ভালো হাওয়া দিচ্ছে। আর কাকুর বাড়ির এই কাঁঠাল গাছটিতে দেখো কত কাঁঠাল ধরেছে। কাকু বলল যাওয়ার সময় একটা কাঁচা কাঁঠাল নিয়ে যাস, এঁচোড়ের সবজি করে খেতে পারবি। তো সেই জন্যই একটা কাঁঠাল কেটে এখানে রেখে দিয়েছে, যাতে কাঁঠালের আঠাটা বেরিয়ে যায়। তারপরে সোনা বলল চল তোকে কিছু সাদা ফুল দিয়ে দিই, সাদা ফুল দিয়ে বাড়িতে গিয়ে পুজো করতে পারবি। হ্যাঁ, আমার বাড়িতে তো সেরকম দেখতে গেলে সাদা ফুলের অভাব। তো সেই জন্যই সোনার বাড়ির পাশেই এই জায়গাটিও সোনাদেরই। এখানে দেখো না কেমন সার করে সাদা ফুলের গাছ লাগিয়েছে। তো এইখান থেকেই আমাকে কিছু সাদা ফুল সোনা তুলে দিচ্ছে। কত সাদা ফুল তুলেছে দেখো, এক ক্যারি ব্যাগ বলে ভর্তি করে সাদা ফুল দেবে আমাকে, কারণ সোনার মতানুসারে সাদা ফুল নাকি কখনো বাসি হয় না। তো ঠিক আছে, ও ফুল তুলে দেবে, আমি শুধু ক্যারি ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকবো, তারপরে আমি ফুলগুলো নিয়ে বাড়ি আসবো। এতে করে সোনার যদি কোনো আপত্তি না থাকে, আমার কি আপত্তি থাকতে পারে? তো সোনার সাথে ভালো গল্পও হচ্ছে, আর তার সঙ্গে সঙ্গে সোনা প্রচুর সাদা ফুল আমাকে তুলেও দিচ্ছে। এক লাইনে এতগুলো সাদা ফুলের গাছ দেখে আমার মনে হলো যে সোনারা কি এইভাবেই নিজেদের বাড়ির সীমানা নির্দেশ করেছে। আমি জিজ্ঞাসা করলাম কি রে সোনা, এইভাবেই কি বাড়ির সীমানা নির্দেশ করা যায় নাকি গাছ লাগিয়ে? আমাকে বলে তুই কী করে বুঝলি? সত্যিই তাই, বাড়ির সীমানাটাই এইভাবে ঘিরে দিয়েছি ফুল গাছ লাগিয়ে। আইডিয়াটা বেশ ইউনিক, তাই না? আর এই গাছটি সোনাদের বাড়ির এক্কেবারে পিছনে। এই গাছটিতে প্রচুর ফুল আছে, কিন্তু আমার অলরেডি হাফ ক্যারি ব্যাগ ভর্তি ফুল হয়ে গেছে। এর থেকে বেশি আর দরকার নেই, কারণ ফুল গাছেই সুন্দর লাগে। যে ঘূর্ণিঝড় এসেছিল রেমাল, তাতে প্রচুর আম পড়ে গেছে সোনাদের আম গাছগুলো থেকে। এতটাই বেশি আম পড়ে গেছে যে ব্যাগে করে রাখা সম্ভব হয়নি, ওরা বস্তায় ভরে রেখেছে। সেইখান থেকে কিছু আম আজ আমায় সোনা দিয়ে দিচ্ছে চাটনি খাওয়ার জন্য। আর এই যে সোনাদের পোষ্য কুকুর, এর নাম লালটু,
এ খুব ভালো, আমাকে খুব ভালোবাসে, মাঝে মাঝে দেখে ঠিকই কিন্তু ভুলে যায় না। লালটু খুবই ভালো একটা কুকুর। আমি যেখানে যেখানে যাই, যেদিন করে আমি যাই আর কি, আমার পিছন পিছনও সেখানে সেখানেই যায়। দেখো এখানে সোনা কাঁঠালটা ব্যাগে ভরে দিচ্ছে, আর লালটু আর এখান থেকে সরবে না। ওকে সব দেখতে হবে, সব জানতে হবে কোথায় কি হচ্ছে। তারপরে ভেবেছিলাম চলেই আসব, কিন্তু হঠাৎ করে মুখ দিয়ে বেরিয়ে গেল যে আমি না সত্যি, এটা সত্যি কথাই, যে জীবনে কোনোদিনও আম মাখা খাইনি। এই কথাটা শুনে বলল, শোনা তুই জীবনে আম মাখা খাসনি? এর থেকে লজ্জার আর কি হতে পারে? দাঁড়া একটু বস, আমি তোকে আম মাখা করে খাওয়াচ্ছি। আমি বললাম ঠিক আছে, খেয়েই দেখি কেমন লাগে খেতে। যদিও আমার টক খুব একটা বেশি পছন্দ নয়, তবুও ভাবলাম সব কিছুই ট্রাই তো করা উচিত। তো সেই জন্যই বসেই পড়লাম সোনার পাশে। আর এদিকে কাকিমণি বলতে সোনার মা আমের আচার করার জন্য আম কাটছেন এখানে, আর এখানে সোনা আম ঘষছে। এইভাবেই তৈরি হবে নাকি আম মাখা? আমি এতদিন ভিডিওতে দেখেছি আর শুনেছি আম মাখা খায়, কিন্তু তার স্বাদ কেমন হয় সেটা জানি না। এই দেখো গল্প করতে করতে সোনার আমগুলো ঘষে নেওয়া কমপ্লিট। এখন সোনা একটা লঙ্কা কুচি করে নিচ্ছে। আমি বললাম বেশি ঝাল দিস না, কিন্তু বেশি ঝাল খাওয়া যাবে না। সোনা বলছে আরে বাবা তুই দেখ না। তারপরে দিল অল্প সরিষার তেল, তাও আবার কেমন মাপজোক করে দিচ্ছে দেখো, বাবা এত ব্যাপার। তারপরে দিল একটু নুন, একটু হলুদ গুঁড়ো আর চিনি। তারপরে দিল কাসুন। ওহ, এখন ভালো করে হালকা হাতে মেখে নিচ্ছে। সেই স্বাদ হবে মনে হয়। দেখি খেয়ে কেমন লাগে খেতে। শুনেছি তো জব্বর লাগে। আজকে নিজে খেয়ে ট্রাই করে দেখার পালা। এই হলো আমার জীবনে প্রথম আম মাখা খাওয়া। দেখি খেয়ে কেমন লাগছে। ও সেরা সেরা, দারুণ লাগে তো খেতে। এতটাও টক নয় যতটা মনে হয়। আর এদিকে দেখো কাকিমারও কমপ্লিট আমগুলো কাটা। এই টোটোটা লেটেস্ট, শুধু সামনে পেছনে না, তার পেছনেও দুটো সিট বানিয়ে নিয়েছে। এত লোক আজকে কামারপাড়ার হাটে যাচ্ছে। দাঁড়িয়েছিলাম গাড়ির জন্য। এখানে সোনা আর আমি একটা একটা করে দুটো লাট্টু আইসক্রিম খেলাম। আর এইখানে বলতে মাতাসের এই মাঠে আজকে হবে মেলা। বেশ সুন্দর পসরা নিয়ে বসেছে দোকানিরা। তাই দেখতে দেখতেই ফিরে যাচ্ছি বাড়ির দিকে। এখান থেকে তো সরাসরি বাস পেলামই না, তো সেই জন্যই টোটোই ভরসা। টোটো করে তিওড় যাব, আর তিওড় থেকে বাসে করে বাড়ি ফিরে যাব। চলে এসেছি তিওড়ে, পেয়ে গেছি বাস। বাসে উঠেই মনে পড়ে গেল সেদিনের বাস থেকে নামার সময় যে মাথায় ঠক করে বাড়িটা খেয়েছিলাম, আজকে আবার সেরকম কিছু যেন না হয়। বাস চলতে শুরু করে দিয়েছে। এখন ভালোই ভালোই বাস থেকে নামতে পারলেই শান্তি। সেদিনের আতঙ্কটা এখনও থেকে গেছে মনের মধ্যে। আজ আর সেই ঘটনার পুনরাবৃত্তি ঘটেনি। আমি নিরাপদেই বাড়ি ফিরে এসেছি। এসে স্নান করলাম, তারপর এখন লাঞ্চ করব। আজকের মতো আজকের ব্লগটা তবে এই পর্যন্তই। আবার তোমাদের সঙ্গে দেখা হবে অন্য একটা ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানিও। ভালো লাগলে একটি লাইক করো। আজকের মতো তবে চলি, বাই বাই।